আমি খুব এনজয় করেছি যখন ওই সোহেল রানার সাথে আমার একটা সরকার ছিল তখন যে অভিজ্ঞতা সেটা নিয়ে কথা বলেছিলেন এবং কিছুদিন আগে তিনিও কথা বলেছিলেন খুব মজার। তবে আমার এই সুযোগে আমি বললাম কি যে সিনিয়র হিসেবে যে আমরা যারা অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলন করছি একসাথে আছি, একসাথে কাজ করছি, আমাদের অনেকের মধ্যেই নানা ধরনের মতবিরোধ হয়, অনেকের মধ্যেই নানা ধরনের সরকার মনোমালিন্য হয়, এগুলোকে তখন কমিয়ে রাখা যায় সবচেয়ে ভালো। এবং আমি সবসময় সবাইকে বলি যে ডিফারেন্স গুলো কমিয়ে ফেলতে পরস্পরের কাছাকাছি আসে। আমি বলবো যে যত এই সর্বতম পর্বের সুযোগ যেরকম বিজ্ঞানের সাথে সমস্যা আছে, ঝগড়া আছে, মনোমালিন্য আছে, এই সব কিছুই আমি আশা করি সেটা জিততে পারে এবং পরস্পরকে যেটাকে বলে এবং একসাথে আবার যদি করা যায় যে কোনো একটা লক্ষ্য কোনো একটা নতুন শুভ অবশ্যই শুরু করার জন্য এই সম্মান করবো সেই শুভ উপলক্ষ আমার এই এই পর্যায়ে আমি আহ্বান জানাবো আমার আর সদ্য বড় ভাই যিনি লন্ডন থেকে শুধুমাত্র আমাদের শোয়ের জন্য উনি নিউ ইয়র্কে এসেছেন। ভদ্রলোক বাংলাদেশ লিবারেল পার্টি, উনি পার্টির প্রধান, উনি চেয়ারম্যান, উনি লন্ডন প্রবাসী। উনি আজকে গাড়িতে বসে একটা কথা বললেন, আই এম নট ব্রিটিশ সিটিজেন, আইরিশ সিটিজেন, কারণ ব্রিটিশ রাজের নামের উপরে আমি শপথ করে ওই সিটিজেনশিপটা আমার দরকার। ওনার নাম শেখ মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ সাহেব আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে 40 বছর পরে আমার বন্ধুর সাথে আমার দেখা হয়েছে। আসলে আমি উদযাপন করার জন্য নিউ ইয়র্কে আসি না, আমি শুধু একই যুদ্ধক্ষেত্রে আমরা লড়াই করছি, সেই যুদ্ধে আমাদের সহ অবস্থানকে ঘোষণা দেওয়ার জন্যই আমি করি। যুদ্ধের মধ্যে কোন উদযাপন হয় না। 100তম যুদ্ধ রণাঙ্গন, চলমান রণাঙ্গনে 100তম যুদ্ধ চলছে, সেটা আজকের সেই অনুষ্ঠানটি আমরা করছি। এবং আমার মনে হয় আপনারা আমার এই কথার সাথে কেউ দ্বিমত করবেন। এখানে সামরিক কর্মকর্তাও আছেন, উনি জানেন যুদ্ধের মধ্যে আমরা এই লড়াইটা কেন করছি, জ্যাকব মিল্টন কেন এই লড়াইটা করছে, আমরা রাজনীতিতে কেন এই লড়াইটা করছি। আমি গত বছরে আমার দলীয় তথ্য বাংলাদেশ থেকে এসেছে, যেটা আমার প্রায় 7 শতাধিক কর্মীকে হয় গুম করা হয়েছে। আপনারা ভাবতে পারেন যে এরকম ছোট দলের আমার স্বাস্থ্যকর্মী কোন থেকে আসে। আমি বাংলাদেশে এক সময় সর্বহারা পার্টির প্রধান, ওই পার্টিটাকেই আমরা পরবর্তীতে ওভারগ্রাউন্ডে নিয়ে এসেছি, পরবর্তীতে লিবারেলিজমে ডাইভার্ট করছি। তো আমার কর্মীরা স্বাভাবিকভাবেই লোকালিটিতে, বিভিন্ন লোকালিটিতে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে এই হায়নাদের
যে শব্দটা উচ্চারণ করেছেন, এই হায়নারা আজকে প্রতিটা স্তর তাদের যখন দায়িত্ব বজায় রেখেছে। এই হায়নাদের হাতে তারা এভাবে নিহত বা গৌণ হয়েছে। আমাদের কাজগুলো সাধারণত আমরা বিশাল আকারে করতে পারি না, কিন্তু আমাদের কাজ চলছে। যুদ্ধে আমরা রয়েছি, 19 বছর আমি দেশে যেতে পারি না। আমাদের এই লড়াইগুলো কেন অসফল হয় এবং আমরা কেন প্রতিটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে বা আমাদের প্রজন্মের মধ্যে আমরা এগুলো শেয়ার করি না। নতুন প্রজন্ম জানে না বাংলাদেশের সংকটটা কোথায়। বাংলাদেশের সংকটটা হলো না জানা, জানতে না চাওয়া, জানাকে উপেক্ষা করা। যেমন স্বাভাবিকভাবে আমরা 1 সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করেছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যাদের নাতিপুতিদেরও এখন সুযোগ দিতে হয় মেধার পরিবর্তে। এই যে পরিস্থিতিটা, এখানে আমরা কিন্তু সঠিক ইতিহাসের ধারাবাহিকতা আমরা কিন্তু নিয়ে আসতে পারছি না। মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, এই জায়গাটাও কিন্তু বিশাল এক খটকা। আমরা ইতিহাসকে নানান ভাবে নানান ব্যঞ্জনায় যে যখন ক্ষমতায় আসে ইচ্ছা মতো একটা মুক্তিযুদ্ধের চিত্র, ইতিহাস বই, হাজার হাজারের বই তৈরি করে এক এক মুক্তিযুদ্ধ এক এক স্টাইলে বর্ণনা দেয়। মুক্তিযুদ্ধ এক পক্ষের শোষকদের পরিবর্তে নিজেদের শোষকদের বসানোর জন্য হয়েছিল। দুই পাকিস্তানের একটা জায়গায় শোষণ হয়েছে, আর একটা জায়গায় কি শোষণ হচ্ছিল না? কেন পূর্ব পাকিস্তানের লোকদের শোষণের জন্য শুধু লড়াই হবে? যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি কেন উভয় পাকিস্তানের শোষিত মানুষের পক্ষে কথা বলেননি? এই বিষয়গুলো কিন্তু আমরা খতিয়ে দেখি। পশ্চিম পাকিস্তানের জনগণের কথা আরো দেখব, যেটা হলো সবচেয়ে বড় সংকট। আর পূর্ব পাকিস্তানে শেরবাংলার বদৌলতে আমরা জমিদারের কথা বিলুপ্ত পেয়েছিলাম, যে কারণে শেখ মুজিবুরের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক নেতা হয়েছিল। আর না হলে পশ্চিম পাকিস্তানের মতো উচ্চবিত্ত বড় বড় ফ্যামিলির লোকরাই কিন্তু নেতৃত্বে ছিল। আপনি দেখেন পাকিস্তান থেকে 3 জনের মতো প্রধানমন্ত্রী হয়েছিল, সবাই কিন্তু বিত্তশালী ফ্যামিলি। নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের যে উত্থান, এর সাথে যে সামাজিক বিবর্তন, একে আমরা কখনোই রাজনৈতিক কনসেপ্টে আনি না। এখন রাজনীতি কে করে? সবাই দল করে, রাজনীতি কেউ করে না। কিছু মনে করবেন না, যদি কেউ রাজনীতি করে, একটা আম বাগানের মধ্যে 2-4টা কাঁঠাল গাছ থাকে, ওর নাম কাঁঠাল বাগান না, ওটার নাম আম বাগানি। বাংলাদেশে সব দল করে, তাও করে সর্বোচ্চ 1 কোটি লোক দল করে। এই 18-20 কোটি লোকের মধ্যে 1 কোটি লোক দল করে, রাজনীতি করে না। আপনি এদেরকে বলেন তোমার আদর্শ কি, বলতে পারবে না। তার আদর্শের চর্চা নাই, লিডারশিপ প্র্যাকটিস নাই, এখানে কোনো লিডারশিপের কোনো প্রশিক্ষণ নাই। দলীয় ইতিহাস, রাষ্ট্রীয় ইতিহাস, অর্থনীতি, ইভেন বাংলাদেশে কয়টা ডিপার্টমেন্ট কিভাবে চলে, এটাও আমাদের ন্যাশনাল লেভেলের রাজনীতিবিদরা জানে না, পড়াশোনা তো করে। তো তাহলে এখানে লড়াইটা করবেন কোথায়? এই লড়াইয়ের কারণে আপনি এই যে 1000 পর্বের স্বপ্ন দেখতেছেন, আমি কিন্তু 1000 পর্বের স্বপ্ন দেখার জন্য এখানে আসি নাই। আমি চাই যেন আগামীকালই জ্যাকব মিল্টনের এই ধরনের টকশো যেন না করতে হয়, আমরা যেন যুদ্ধে জয়লাভ করি। যদি আমরা ব্যর্থ হই, 1000 কেন 10,000 পর্ব পর্যন্ত এইভাবে চলবে যুদ্ধ।
এখন থেকে আমরা এবং নতুন প্রজন্মের যে সন্তানরা আমাদের আছে এদের কাছে আমরা সঠিক বার্তাটা দেই। আমাদের সমাজে এই যে অবিন্যস্ত অবস্থা, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, এই বিষয়গুলো কিভাবে তৈরি হয়, কারা তৈরি করে, কেন তৈরি করে, আমরা কিভাবে একদম সহজে সেইভাবে পা দেই আর নিজেদের মধ্যে নিজেরা লড়াই করি। এই লড়াই থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলবে না। আমাদের ফাইন্ড আউট করতে হবে আমাদের সমাজে আসল শোষক শ্রেণী কারা, কোন শ্রেণীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এই শ্রেণী যতক্ষণ পর্যন্ত আপনি নির্ধারণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের কোনো সফলতা আসবে না। চেয়ার বদল হবে, চেয়ার বদল হবে, একই চেয়ার থাকবে, লোক বদল হবে, সিস্টেমের কোনো পরিবর্তন হবে না। কোন হয়েছে আপনার স্বাধীন মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বর আমরা যেটাকে বিজয় দিবস বলি, ভারত সেটাকে বিজয় দিবস বলে, সেই দিন থেকে আজ পর্যন্ত কি পরিবর্তনটা হয়েছে? যেমন আমরা মুক্তিযুদ্ধের বিরাট এক কাহিনী এখনো আমরা শুনি যে পশ্চিম পাকিস্তানের লোকজন আমাদের এখানে শোষণ বঞ্চনা করছে, করবে না কেন? তাই আমাদের লোকগুলো যারা এখানে শিক্ষা দীক্ষা মাস্টার্স পাস করতো, অনার্স পাস করতো, যারা সরকারি চাকরিতে পাকিস্তানে ঢুকছিল, ওই লোকগুলো কোথায় ছিল? এই বিষয়টা কিন্তু কেউ বলে না। আসলে পাকিস্তানের রাষ্ট্র কাঠামোটা এমন ভাবে ছিল যে পূর্ব পাকিস্তানের লোকেরা চাকরি করে পশ্চিম পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের লোকেরা চাকরি করে পূর্ব পাকিস্তানে। তো স্বাভাবিকভাবে পশ্চিম পাকিস্তানে আমাদের এখানে ছিল, ওইটাকে আমরা শোষণ হিসাবে নিয়েছি, কাজ হচ্ছে। কিন্তু 16ই ডিসেম্বরের পরে যখন রাষ্ট্র চালানোর মতো লোক ছিল না, তখন এই শেখ মুজিবুর রহমান কিন্তু ভুট্টোর কাছে গিয়ে এই বাঙালি যারা ওখানে ছিল তাদেরকে কিন্তু ফিরিয়ে আনতে হয়েছিল রাষ্ট্র চালানোর জন্য। কয়েক লক্ষ এসেছিল। তো আমাদের লোকগুলো কি ওখানে তখন শোষণ করে দেয়? তারা কি ওখানকার জমিদার শ্রেণীর কথা শুনতে হয় না? নিম্নবিত্ত উপরে কি তারা কি ওই জমিদার শ্রেণীর প্রতিনিধিত্ব করে শোষণ করে না? করেছে। এইটাই সমাজের খেলা। এবং এই খেলা থেকে বেরিয়ে আসার জন্য যারাই চেষ্টা করেছে সবাইকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে। এবং রাজনীতিতে এই হত্যাকাণ্ডগুলো কখনোই সঠিক আকারে কোন মিডিয়ায় আসে নাই। আমি রাজনীতি করি স্কুল জীবন থেকে, 82 সাল থেকে সাংবাদিকতা করি। বিদেশে নির্বাচনে আসার পরে আমি মাস্টার্স করেছি ইন্টারন্যাশনাল জার্নালিজম। এখনো আমি সাংবাদিকতা চালাই পেশা হিসেবে। পেশা আমি একজন আইনজীবী, আর আমার মন মগজ সময় সবকিছুতে রাজনীতি। জ্যাকব এই লড়াই যেদিন থেকে শুরু হয়েছে আমি দেখেছি, যেদিন থেকে ওনার লড়াইয়ের সাথে আমি সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি আমি অ্যাকসেপ্ট করেছি। আমি সচরাচর সব জায়গায় কথা বলি না, সবার সাথে কথা বলি না, কারণ অধিকাংশ মানুষই কিছু জানে না যারা রাজনীতি করে। তাদের সাথে টক শোতে বসলে উল্টাপাল্টা কথাবার্তা শুনতে শুনতে মগজ খারাপ হয়ে যায়। উনি গালাগালি করেন প্রকাশ্যে, আমি মনে মনে করি, আমি প্রকাশ্যে বলি না, কারণ আমি লড়াইটা করতে চাই। বাংলাদেশের আজকে এই সংকটে কিভাবে কিভাবে হয়েছে আমি খুব টপ লেভেলে আমি নিজের অংশগ্রহণ থেকে আমি দেখেছি। কারণ একটি গোপন রাজনৈতিক দলের প্রধান হিসেবে আমার সাথে আওয়ামী লীগেরও সংযোগ করতো, তারা বিএনপির লোকেরা সংযোগ করতো। এখন যে অনেক সময় আমাকে ডেকে একা একা কথা বলেছেন। এই যে বিভিন্ন বিষয় এক পর্যায়ে যখন আমরা প্রকাশ্যে চলে আসি, দুঃখের বিষয় আপনাদেরকে বলি, আমি যখন সিরাজ শিকদার হত্যা মামলা দায়ের করলাম, কোন জাতীয়তাবাদী আইনজীবীকে আমি পাইনি। সবার দুয়ারে দুয়ারে আমি গিয়েছি যে একটা প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে হোক। শেষ পর্যন্ত ইসলামী ছাত্র সংঘ করার তার সভাপতি ছিলেন ফরমানুল্লাহ খান, তার দুইটা পাওয়া নাই, তাকে ভুল বুঝিয়ে আমি তাকে আইনজীবী হিসাবে নিয়োগ দিই। তারপর তিনি আসেন, মামলা করেন।
সেই মামলা কিন্তু বিএনপির সময় কিন্তু সেই মামলাকে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত সিরাজ শিকদার হত্যা মামলা নিয়ে প্রতি বছর বিএনপি কথা বলে, অন্যের কথা বলে, এই কথা বলার পর্যায়ে আছি আমরা। কিন্তু লড়াইটা কোনখান থেকে শুরু করতে হবে, লড়াইয়ের উপজীব্য কি হবে, লড়াইয়ের অস্ত্রটা কি হবে, এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত আমরা নির্ধারণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত জ্যাকব মিল্টনকে যুদ্ধ চালাতে হবে, আমাকে যুদ্ধ চালাতে হবে, আপনাদেরকে যুদ্ধ চালাতে হবে। এই যুদ্ধের একটা জায়গায় আমাদের সংগঠিত হওয়া দরকার। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, উনি আশাবাদী মানুষ, আমিও আশাবাদী মানুষ, কিন্তু কষ্টটা ওখানে গত 10 বছরে আমি 10টা লোককে চেয়েছি যে এই 10টি লোক তার সময়, শ্রম, মেধা, 3টা জিনিস দিয়ে একটি নিউক্লিয়াস তৈরি করবো। যারা বাংলাদেশের বাইরে আছেন, আমি 10টা লোক পাইনি। তারা অধিকাংশ লোক তার কোনো না কোনো সমস্যার কথা বলে বেরিয়ে যান। আবার কেউ কেউ বিদেশে বসেই কর্নেল গাদ্দাফি হওয়ার চেষ্টা করেন, কেউ কেউ মেজর জিয়া হওয়ার চেষ্টা করেন, নানান কার্যক্রম, এগুলো আমাদের জন্য সমস্যা। এই যে স্ট্যাটাসে এক একজন লড়াই করার একটা সিস্টেম দেখায়, কারো না কারো দেখবেন ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ভাগাভাগি ইত্যাদির কারণে আমরা এগুলো বাইরে বসে এই সমস্যাগুলো তৈরি করি। এবং আমি মনে করি আমি বিশাল এক যোদ্ধা, এই যুদ্ধ দিয়েই আমি জাতিকে নেতৃত্ব দেব, এগুলো নানাভাবে আমাদেরকে প্রবলেম সৃষ্টি করে। জ্যাকব মিল্টনের আমি এই যে তার সাথে অনুষ্ঠান করি, এ নিয়ে আমাকে বহু মানুষের সাথে অনেক কিছু শুনতে হয়। শোনার মধ্যে সবাই একটাই কথা, উনি গালাগালি করেন। আচ্ছা ঠিক আছে, গালাগালি উনি এমন ভাবে করেন যে অনেক সময় সেটা আমার গায়ে লাগে, আমি হাসি যে আপনি গালিটাকে আমাকেও দিলেন নাকি? হ্যাঁ দিয়েছি আপনাকে, ওকে, কোন সমস্যা নেই। কারণ গালিটা উনি কখন দেন? যখন সমাজের বা রাষ্ট্রের যে সমস্যাটা, ওনার বক্তব্যে কোনো কাজ হয় না, ওনার ধাক্কা মারার কোনো কাজ হয় না, যেখানে উনি ডাইরেক্ট প্রতিরোধ করতে না পারতেছেন, সেখানে অটোমেটিক ভাবে ক্ষুব্ধ একটা অবস্থান তার মধ্যে থেকে বেরিয়ে আসবে, যে কারণে অন্তর্পক্ষে একটা লোকের গালিকে আমি মেনে নেই, আমি কোনো কথা বলি না। এটাও যুদ্ধের একটা হাতিয়ার। কারণ মিডিয়া, আজকে তো মিডিয়া নাই, তাকে কেন এই নাগরিক টিভি কেন বেশি করতে হচ্ছে, কেন তাকে আলাদা একটা পিপল করতে হচ্ছে, এই টকশোগুলো করতে হচ্ছে? কারণ আমাদের যারা মিডিয়ার লোকেরা তারা সবাই কিন্তু বিক্রি হয়ে গেছে। কেন আমরা মনে করি বিক্রি হয়ে গেছে? আসলে মিডিয়া গুলো বিক্রি হয়ে গেছে। মিডিয়া গুলো এখন বাংলাদেশে যারা কালো টাকার মালিক, তারা কিন্তু এই মিডিয়া গুলো দখল করে রেখেছে, মালিকানা নিয়ে গেছে, যে কারণে পেটের তাগিদে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা কাজ করেন তারা কিন্তু ওই মালিকের দেওয়া এডিটোরিয়াল পলিসির বাইরে কিন্তু যেতে পারে না, যে কারণে আমরা সমাজের কোন চিত্র খুঁজে পাই না। আর এই চিত্র না পাওয়ার কারণে আমাদের যুদ্ধগুলো অসংগতি ধরা পড়ে, যে আমরা কেন খুঁজে পাচ্ছি না। আবার আমাদের আরেকটা সমস্যা আছে, সমস্যাটা বলতে চাই না, আবার অনেক লোক অসন্তুষ্ট হবে। আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলো, এরা একটা ইসলাম কিন্তু নানান মতভেদ, এই কারণে আমাদের সমস্যা তৈরি হয়। বামপন্থী, এক কমিউনিজম, মার্ক্সবাদ, এরা 10 ধরনের রাজনীতি করে। আর জাতীয়তাবাদী শক্তি যাদের কাছে, যেমন বাবু ভাইয়া জাতীয়তাবাদী রাজনীতি করে, জিয়াউর রহমান যে বিষয়গুলো মানে সঠিক অবস্থা নিয়ে সার্থক হয়েছিলেন, সফল হয়েছিলেন, ওনারা সেই বিষয়গুলোকে দৃশ্যপট থেকে হটিয়ে দিয়েছেন। জিয়াউর রহমানের কোনো কাজ আর বিএনপিতে নাই। জিয়াউর রহমানকে যদি আপনি ফলো করতে না পারেন, এই বিএনপি কোনদিন আর বিএনপি জায়গায় ফেরত আসবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে পুরোটাই শেষ হয়ে গেছে, তার রাজনৈতিক দল বলতে কিছু নাই। কারণ ক্ষমতার কারণে
সংঘবদ্ধ গোষ্ঠী সবসময় এক থাকে, এবং যখন তার প্রতিপক্ষ থাকে না তখন লড়াইটা নিজেদের মধ্যে শুরু হয়। সেই লড়াইটা এখন আওয়ামী লীগ তার নিজের মধ্যে চলছে। আরো অনেক হত্যাকাণ্ড পাবেন, অনেক হত্যাকাণ্ডের খবর আমরা নিজেরাও পাচ্ছি না এবং এগুলো বেরিয়ে আসতেছে। এখন আমরা যদি খুশি হই যে তারা নিজেরা লড়াই করে শেষ হোক, এক সময় আমি এসে দখল করবো বা আমাকে এখানে বসাই দেবে, এগুলো হচ্ছে আরেকটা হিপোক্রেসি। এবং এই করে জনগণের মুক্তি কোনোদিন আসবে না। আমরা গণতন্ত্রের নাম কি শুধু ভোট দেয়া না, আপনি পুরো বাংলাদেশে দেখেন কোন একটা জায়গা পাবেন না যেখানে দুর্নীতি নাই, একটা জায়গা নাই যেখানে দুর্নীতি নাই, যেখানে ঘুষ চলে না। এই যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, আপনি কোনখান থেকে শুরু করবেন? লড়াইটা আমাদের কোনো কি ন্যারেটিভকে আমরা দিতে পেরেছি? যারা রাজনীতি করি কোনো নিউ ন্যারেটিভ নাই, কিন্তু দেখবেন তারা নতুন করে কোনো একটা লিটারেচার তৈরি করা রাজনীতির মধ্যে নাই। আর যারা তৈরি করতে জানেন তাদের কোনো পাত্তা নেই। জিয়া রহমান কি করেছিলেন? জিয়া রহমান তার থেকেও বেশি মেধাবী লোকদেরকে সংগ্রহ করেছিলেন, আসেন কাজ করেন। আজকে জিয়া রহমানের মতো আরেকটা লোক যদি কোথাও থেকে নাজিল হয়, বাংলাদেশের দৃষ্টিপথ চেঞ্জ হবে। এখন আমরা সবাই বলতেছি কিন্তু যে নেতৃত্বের অভাবে আমাদের কিছু হচ্ছে না। এই যে নেতৃত্বের অভাব, এই অভাব একমাত্র সৃষ্টিকর্তা যতক্ষণ পর্যন্ত ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে, আমাদের লড়াই চলবে, আমাদের হতাশাও চলবে, যুদ্ধ চলবে, সবকিছু মানুষকে আমাদের বেঁচে রাখতে হবে। আজকে এই ১৭তম পর্বের যুদ্ধে যে উদযাপন চলছে, এই উদযাপনে আমি নাগরিক টিভি এবং সহ সবার সুস্বাস্থ্য কামনা করছি, যেন তারা যুদ্ধকে আরো বেগবান করতে পারে। ধন্যবাদ সবাইকে। দর্শকবৃন্দ, আমাদের আরেকটা বাণী রয়েছে, আপনাদেরকে শোনাবো। আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি আমার স্ট্রেট টক উইথ জেকব মিল্টনের হোস্ট নাজমুল সাকিব ফাইনালি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা খুব শীঘ্রই তার কথা শুনবো। এই পর্যায়ে আমি আহ্বান করব সংক্ষিপ্ত ভাষণের জন্য, সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করব নাজমুল সাকিব, আমি রিকোয়েস্ট করব কাজী আজম সাহেব, আপনি যদি আমাদের অনুষ্ঠান নিয়ে, আমাদের কমিউনিটি অ্যাক্টিভিজম নিয়ে আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আসলে আমি এসেছিলাম এই মিল্টন ভাই এবং বাবু ভাই সাহায্য করতে চাই আজকে এখানে সদর যখন হবে দেখতে এসেছি। এখানে এসে দেখলাম অনেক গুণী ব্যক্তি এসেছেন
ওনার দেশপ্রেমের কথা বলেছেন এবং দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে কথা বলেছেন। মিল্টন ভাইয়ের একটা অস্ত্রগুলো আমি দেখি, বিশেষ করে যখন আমাদের নির্বাচন শুরু হয় তখন উনি যে স্টেট শুটার, তো আমি ওনাকে স্টেট শুটার বলি। আমি যখন দেখি যেমন আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছেন, উনি যখন আমরা রাজনৈতিক ব্যক্তি, আমরা যারা রাজনীতি করে মঞ্চ উঠে ওনাকে সবাই বলে ওনার সময়টুকু বেঁধে দেন, ওনার হাতে মাইক কেড়ে তখন বলতে আমার একজন শুভ বক্তা। আমি এখানে বক্তা হিসেবে আমি আপনাকে শতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনাদের অনেকের কথা শুনেছি, ভালো লেগেছেন। বিশেষ করে যিনি লন্ডন থেকে এসেছেন উনি বলেছেন আসলে আমরা সত্যি কথা বলতে পারি না যে দিল্লিতে স্বাধীন করেই আমরা দিল্লি দাসত্ব করার জন্য এই দেশে এসেছি। আমি বলবো সবাই সদাখন দেশকে স্বাধীন করুন আর একটা মুক্তির জন্য ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই মেজর জালাল আহমেদ ওনাকে আমন্ত্রণ জানাবো আমাদের দেশে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। যেটুক ভাই আমার নামটা অনেক পরে দিচ্ছিলেন, উনি ভাবছিলেন আমি কথা বলবো কিনা, আমি কি ইশারা দিতে চেয়েছি যে আজকে দিলে আমি কথা বলবো, বুঝেছেন কি না বুঝেছেন আমাকে আসুন। আজকে আমরা এখানে এসেছি আসলে মূলত তার একটা মাইল ফলক যে রিচ করেছে সেটার জন্য ১৭তম ইভেন্ট। এবং আরেকজন বক্তা খুব সুন্দর ভাবে বলে গেলেন যে এটা একটা যুদ্ধ, আমরা হাজারতম দেখতে চাই না। আই ফুলি এগ্রি, কারণ প্রতিটি পর্বেই কিন্তু উনি একটা যুদ্ধ করে যাচ্ছেন কিসের বিরুদ্ধে? বাংলাদেশে জনগণের উপরে চেপে, ঘাড়ের উপরে চেপে যাওয়া একটা অবৈধ সরকার, যে সরকার দেশটাকে ফিরে ফেলে ধ্বংস করছে, আমরা এটা রিয়ালাইজ করছি। দিনের পর দিন, বছরের পর বছর এই কয়েকটা ব্যক্তি ক্ষমতা কুক্ষিগত করে জনগণকে ভোট থেকে বিরত রেখে এবং পার্শ্ববর্তী দেশ ভারত, আমি নামটা স্ট্রিক্টলি বলবো, লুকোচুরি ছাড়াই তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই সরকার, এই ব্যক্তি, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা বলছি, তারা কাজ করছে, এটা আমাদের দেশের স্বার্থের বিরোধী। তো এই যে এটার জন্য মানুষের আগ্রহী জনগণ এটা রিয়ালাইজ করে, এটা মনের মধ্যে লালন করে, কিন্তু বলতে পারে। কেন বলতে পারলো? বাংলাদেশের সীমারেখায় যদি কেউ এই সমস্ত কথা বলে, তাকে আপনারা সবাই জানেন দূর করে ফেলে, হত্যা করে ফেলে। এবং আমাদের পুলিশ বাহিনী, তাদের গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে তাদেরকে ধরে নিয়ে গুম করে, এমন অনেক ঘটনা আমরা সবাই জানি। এই সমস্ত কথাগুলো যখন জেকব মিল্টন দুটো গুণাগুণের প্রেক্ষাপটে নিয়ে কথা বলেন, একটা হলো দেশপ্রেম, যেটা সম্পর্কে আগে বলা হয়েছে। Unless you have that, you don't have strength in your mind. আরেকটা কথা হচ্ছে, he has the raw guts, অর্থাৎ কি বলবো, অসাহস, সেই সাহসটা এবং দেশপ্রেমটা এটা একত্রিত হয়ে এই পর্যায়ে আসছে। এটা উনি জনগণের অপ্রপ্ত বেদনাগুলোকে উনি নাড়া দিচ্ছেন। আমার অনেকে বলতেন যে হ্যাঁ, ওনার বলার স্টাইল, অবশ্যই এভরি স্পিকার হ্যাজ হিজ ওন স্টাইল, এটা মেনে নিতে। তবে আমি যেহেতু কতগুলো পর্ব দেখছি এবং আমি যেহেতু তাকে মাঝে মাঝে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন, আমি খালি দেখো ভাইকে বলেছি, ভাই আমার নামটা আপনি বললেন না, আমার নামটা বললেন না, কারণ আমি তো আপনাকে সামনে যাই না। আপনি আমার নামটা না বলেন, আমাকে বুঝ রেখে আমাকে রেফার করতেন। নাও রিগার্ডিং দিস টক শো আমার একটা সাজেশন থাকে, এবং আমি সাজেশন দেবো, অনেকে দেবো না, এবং
একটা হলো সার্বিকভাবে যেটা গালাগালি সম্পর্কে বলা হয় আপনার, আমি বলবো যে 18 কোটি জনগণের মধ্যে যে জমে যাওয়া গালি, এটা তার মুখ থেকে শুনে উৎসাহিত এবং নিজের বক্তব্য তার মুখ থেকে শুনে উল্লসিত সংখ্যা কিন্তু কম। সুতরাং আপনাকে গালি দিতেই বলবো। তবে I must support because this is one of the extra quality that he has. ওনার গালিটাকে একটা আর্ট হিসাবে দিয়েছেন, মানে আস্তে আস্তে তৈরি করে এমন একটা পর্যায়ে যায়, এমন একটা গালি দিলেন যে গালি সবার কম। তবে একটা কথাই যে বলার একটা ভাবো যে অনেকে স্ত্রীপুত্র কন্যা, হ্যাঁ, এবং বিভিন্ন বয়সে নিয়ে ছেলে মেয়ে নিয়ে আপনার কাপড় দেখে, তখন এমন যে একটা শব্দ যেগুলো বাবা মাকে বিব্রত না করে, এইটাই আপনি গালির আর্ট যেহেতু আপনি জেনেছেন, ওইটাকে আপনি স্পন্সরশিপ করে নিয়ে এটা আমার গালি দেন, কিন্তু বাবা মা ছেলে মেয়ে নিয়ে শুনে তাদের একে অপর লজ্জা না পায়। সেই আরেকটা কথা আমি বলবো যে আপনি যে নিউট্রাল একটা অবস্থান রেখেছেন, যেমন আপনি আওয়ামী লীগের পক্ষে নন, রাজনীতির পক্ষে নন, সরকার যদি পরিবর্তিত হয় বাংলাদেশে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো ইউ কন্টিনিউ উইথ দিস শো whichever the government comes in and does the same thing or does the mistake. কারণ আমাদের দেশে এমন আমূল পরিবর্তন হবে না অদূর ভবিষ্যতে যেখানে ফ্রিডম অফ স্পিচ থাকবে। অতএব আপনি জনগণের নির্যাতিত জনগণের এবং যাদের উপর অত্যাচার হচ্ছে প্রচারিত জনগণের পক্ষে আপনার এই প্রোগ্রামটি জারি হবে। আর নাগরিক টেলিভিশনের সাকিব সাহেব যেভাবে উপস্থাপনগুলো করছেন, I really enjoy that. Why? Because he has the evidences in his hand. তবে আমি মনে করবো সাকিব সাহেব শুধুমাত্র পুলিশ অফিসারকে কেন করেন, আপনি একটু অন্যদিকেও পাঠান। শুধু পুলিশ অফিসার ধরে জানেন তো জনগণ সবাই বলে পুলিশ তো সব ঠিক, কিন্তু আমি জন্মদিন শুনেছি ওরা যতই অপরাধ করুক আপনি বলেন এটা থেকে বেশি ইম্প্যাক্ট হবে। এই নদীকে ধরেছেন, আরো বিকাশনকে ধরেছেন, এখন পুলিশ থেকে একটু ডিফারেন্ট। হোয়াট অ্যাবাউট দি জাস্টিস ল? তারা যদি তাদেরকে এই সরকারকে এরকম ভাবে অন্যায় সাহায্য না করে, তাহলে অন্যায়গুলো কিন্তু কোর্ট কাছাকাছি যেতে পারে। আপনি লয়ারদের ধরে এক নম্বর, দ্বিতীয়ত সিভিল সার্ভিস যা আছে ব্যুরোক্র্যাটস, ব্যুরোক্র্যাটদের সম্পর্কে একটা ব্যুরোক্র্যাট তো রাজস্ব কর্মকর্তা ছাগল নিয়ে একটা ইস্যু হয়েছে। তো however, my suggestion is অন্যান্য যারা বড় বড় শাসক বল অন্যায় করেছে করে যাচ্ছে তাদের কোথাও। সবশেষে আমি বলবো যে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলেই গেলেন অনেক সহজ সরল ভাবে, এটা একটা যুদ্ধ। আসলে প্রতিটি যুদ্ধ একটা লক্ষ্যমাত্রা অর্জন, একটা লক্ষ্য নির্ধারণ করা। How far shall I continue to walk? আমি কি জন্মে কিছু যুদ্ধ করার জন্য একটা কারণ তো থাকে, এবং সেই কারণটা অর্জনের জন্য আমার কাছে একটা টাইম ফ্রেম থাকে। The war without a mission, without a target, and without a time frame, it will be a fail. So, অর্গালিকা প্রবাহের মতো যুদ্ধ করার থেকে সিংহের মতো যুদ্ধ করেন, মরেন বাদ। You achieve the whether you achieve it or you abandon it. So this is my suggestion. Finally, I mean, সাকিব ভাই, খুব সুন্দরভাবে সাবলীল কোনো গান শুনিনি, কিন্তু খুব সুন্দরভাবে কথা বলে যেভাবে কনভিন্স করে মানুষকে, I really appreciate that. তো আপনার তিনজনের মধ্যে তিনটা ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে, and the combination. This combination is really a fantastic one, which nobody can match. I appreciate নাগরিক সহযোগিতার সাথে উন্নতিগুলো তুলে ধরছে,
দ্বিতীয় সাহেবের সাবলীল বক্তব্য এবং তৃতীয় সাহেবের যে আর্টিলারি গান তারপরে ধ্বংস করার জন্য I appreciate for all of this and I wish you continue and whenever required I'll be with you. Inshallah. Thank you. Ladies and gentlemen, I welcome everybody to come here to celebrate the cake. Under the leadership of Jacob Wilson, Mr. Sakib, and Mr. Tito, you guys come forward, please. Thank you. Mr. Shana, Mr. Ajam, Mr. Shahid, and Mr. Nodari, all and family members of the please come forward. আপনারা সবাই যদি একটু সামনে আসেন আমি অত্যন্ত খুশি হব প্লিজ টিটু ভাই সাকিব একটু আপনারা পাশে আসেন না আপনারা ওইটা একটু অন্য কেউ যদি ধরে অন্য কেউ যদি ধরে একটু সামনে আসেন You take my spot. আমরা সবাই শতবর্ষের পূর্বে আজকে কেক কেটে উদযাপন করছি কেক কাটছেন এটা থিম অফ নাগরিক টিভি স্টেট টক উইথ জেকব মিল্টনের থিম এখানে আছেন যারা টিটো যারা সাকিব যারা জেকব মিল্টন গো হেড প্লিজ হ্যাপি 100th Straight talk of Jacob Wilson and good Sakib. Thank you, congratulations, all of you guys. Please, thank you so much. উপস্থাপনা আছেন সাকিব হাসান দর্শকবৃন্দ আপনারা যদি সবাই একটু বসে পড়েন আমি অত্যন্ত খুশি হব প্লিজ আপনারা যার যার চেয়ারে বসে পড়েন একটু প্লিজ প্লিজ আপনারা একটু বসে পড়েন আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু আপনারা বসে পড়েন এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের নাগরিক টিভির সিইও জনাব টিটো রহমান আমাদের শো নিয়ে তার অনুভূতি নিয়ে তার সৃষ্টি নিয়ে উনি ওনার অভিজ্ঞতা আমাদের সাথে কিছুটা শেয়ার করুক আমি এটা চাই কারণ বাংলাদেশের অনেক রথী মহারথীদের সাথে ওনার ডিল করতে হয় আমার নাজমুল সাকিব আমাদের সকল কর্মকাণ্ডের জন্য অনেক সময় ওনাকে দায়ী করা হয় উনি অনেক সময় মামলার মুখোমুখি হন
কোর্টে দৌড়াদৌড়ি করেন, যেভাবে করেন আল্লাহ আমাকে সাবধান করিয়েছেন এবং আমি খুশি যে উনি আজকের আমাদের মধ্যে হাজির হয়েছে। আমি টিটু ভাইয়ের আগে অন্য আর 14 বছরকে আমি ডাকতে চাই। টিটু ভাই প্লিজ, আমি এবার ডাকতে চাই সদ্য বড় ভাই ডক্টর শওকত আলীকে। ডক্টর শওকত আলী প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সভাপতি মহাপতি আমার ভাই জাকুব মিত্রা, আমার ভাই টিটুর রহমান, আমার ছোট ভাই গর্বের ছোট ভাই সাকিব, নাজবুল সাকিব। জোরে একটা হাত তালি দিয়ে দেন। আমরা নিয়ন্ত্রণ মানুষ। আমার সামনে বসে আছেন আপনারা খুবই ইতিহাস করছেন। আমরা কত লোক এখানে হাজির হয়েছি, আমার কাছে এটা বড় কথা না। বড় কথা হলো যে একটা থিমকে কেন্দ্র করে নাগরিক থিম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এটা আপনাদের অন্তর আছে। এই কারণে আপনারা এখন এখানে বসে আছেন এবং ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমি জানি আমার ভাই জাকুব মিত্রা বহুবার আমাকে বলেছে এবং আপনাদের সামনে আমাকে বারবার বলা হয়েছে যে আমি নাকি তরুণ প্রজন্মের মুখপাত্র। আমি খুব সুন্দর, খুবই ইয়ং। আমার থেকে একজন মানুষ এখানে ছোট আছে, সেটা আমাকে শাহানাত ভাই। শাহানাত ভাই শুনেন, ওনাকে বলা হয়েছে 17 বছর, আর আমাকে বলা হয়েছে 27 বছর। এর ভিতরে কোন ষড়যন্ত্র বন্ধু পাচ্ছেন না? 10 বছরের ষড়যন্ত্র। আমার বন্ধু হেলাল হাবিব লিখেছে, এখন যৌবন যার যুদ্ধ যাওয়ার সময়। মিল্টন কিন্তু যুদ্ধের প্রাণ অলরেডি এঁকেছে এবং মনে করছে যে আমার মতো কিছু তরুণ বয়সে লিডার যদি পাওয়া যায় তাহলে এই যুদ্ধে অবধারিত যে আমরা জিতে যাব। আমি জাকুবের জন্য আপনারা আরেকবার জোরে হাততালি দেন। আমি জাকুবের কোনো ডিফেন্স দিতে চেষ্টা করব না। আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন রবি ঠাকুর বলল 7 কোটি বাঙালির হিমুক্ত জননী রেখেছ বাঙালি করে মানুষ করবে, ওই সময় এর থেকে বড় গান গালার ছিল। সমস্ত লোক প্রতিবাদ করল, কিন্তু বাঙালি জাতির গান। কিন্তু আমি একটু রবীন্দ্রভক্ত না, কিন্তু তার কথাটা কিন্তু কাজ ফিরেছে সবসময়। মজলুম জননেতা, আমার শ্রদ্ধেয় নেতা মাওলানা ভাসানী যখন বললেন তোরা সাধু করে তো, বা 52 সালে যখন উনি বললেন যে তোদের আলাইকুম আসসালাম জানাচ্ছি গেলাম, অথবা 70 সালে 71 সালে যখন তিনি বললেন আগুন ধরাও জ্বালাও। এই ভাই সাহেব, এই একটু কাইন্ডলি বাবু, অনেক গাইতেছে ভাই, সংক্ষেপ করবো। এগুলো কিন্তু বিশাল গালিগালা ছিল। শেখ সাহেব ভালো করেই জানতেন যে তিনি পাকিস্তানের নেতা হবেন। 7 মার্চে তিনি বললেন তোমাদের পানিতে মারবো, কি বলবো, খাওয়ায় মারবো, কোনো কিছু সব গুলোকে খাদ্য সরবরাহ তোমরা বন্ধ করো। গালিগালা ছিল না এটা। যখন নেলসন ম্যান্ডেলা বলল সাউথ আফ্রিকার লিডার যে সময় এসেছে সারালে তোমরা ক্ষমতাচ্যুত হও, জমি ফেরত দাও, যারা জনগোষ্ঠী বেশি, যারা নেটিভ আফ্রিকার লোক, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এটা গালাগাল ছিল না? যাকে বলবেন কি দোষ করেছে ডক্টর আহমদ শরীফ, আপনার তাকে অনেকে অনেক ভাবেছে আমার ছোট্ট শিক্ষক, যদিও তিনি আমার শিক্ষক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রম চিটাগং ইউনিভার্সিটি, ডাইরেক্ট টিচার। কিন্তু আমার শরীফ সাহেবের ভাষায় আমি বহুবার গিয়েছি। তিনি বলতেন একটা কথা যে অসভ্য বেয়াদবের বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে অবশ্যই বেয়াদব এবং অসভ্য। আর আমার আম্মা বলেছে যে জালেমকে কখনো আলেমের সাহায্য করতে পারে।
জালেমকে শায়েস্তা করবে আরেকজন জালেম। আপনি 2600 লোককে গুম করেছেন। আমার কথা এটা হচ্ছে জেনেভা হিউম্যান রাইটস আছে, তার বিরুদ্ধে এখনো কেস আছে না কেন আমি জানি না। গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আমি তার সাথে ভদ্র ব্যবহার করবেন? 57 জন অফিসারের বোর্ড আমরা দেখেছেন শ্রীলঙ্কাহারি। যখন আমাদের জয়নাল আবেদিন ভাই এখানে হয়তো নাই, মুক্তিযুদ্ধ উনি লিখেছেন বিডিআর ম্যাসাকার, যদি এই বোর্ড নামের বিরুদ্ধে আমি কথা বলেছি, এটা হবে আর্মি ম্যাসাকার। এবং তাদের স্ত্রীদের, পুত্রদের, কন্যা সন্তানদের কি অন্যায় করে মারা হয়েছে বিদেশি শত্রুকে এনে, আমি তার সাথে ভদ্র ব্যবহার করবেন? আপনি হাজার হাজার কোটি টাকা, আমি বারবার বলেছি 200 বছর ব্রিটিশরা করতে পারিনি, 25 বছরে পাকিস্তানরা করতে পারিনি, 15 বছরে এই ফাসেক বেঈমান মুনাফিক আমাদের দেশের সম্পদগুলো পাচার করে দিয়েছে। তার সাথে আপনি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন? যিনি ভালো মানুষকে দেখেন, আজকেও খবর দেখেন, আপনার ভাই লন্ডন থেকে আসছেন, ভাই সুপ্রিম কোর্ট কি বলছে? লন্ডনের সুপ্রিম কোর্ট যে পাকিস্তানে, সরি বাংলাদেশে যে বিচারগুলো হয়ে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, এর কোনো বিচারই হতে পারে না। এবং সেই যুদ্ধবন্ধ নামটা কি ছিল ভাই? কি মহিউদ্দিন সাহেব নাকি? আপনাকে তাকে বেকসুর খালাল দিয়ে দিয়েছে। এত জঘন্য ভাবে কোন দেশ চলতে পারে না। ঘন্টার পর ঘন্টা এই ব্যাপারে আমি লেকচার দিতে পারি। অর্থনৈতিক ভাবে যে দেশটাকে ধ্বংস করছে। এখানে টিটো, সাকিব, শুনেন আমি আরো একটা কথা বলেছি, বেনজির আহমদ এই যে কিচেনে লেজ গুটিয়ে পাঠিয়েছে কি আইনা, আমরা তো জানি না এই মুখোশের মতন কে করেছে। ভাই এদিকে গেছে, এদিকে গেছে, বলি থাকার দিন চলে গেছে। এই ছেলেটা ভাই, আমি সাংবাদিক ছিলাম, 4 বছর দৈনিক দেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার পত্রিকায় I was the youngest person. তাও এডিটোরিয়াল স্টাফ I was only 23 years old. এই পজিশনে যেখানে একজনকে 25 বছর আগে সাংবাদিকতা, আমি জানি ভাই, you are the most talented person. আর সাথে ভাবতে আমাদের এটা হাতে নেবেন না আপনারা? আমি বারবার বলেছি, এখানে এই যে 3 জন মানুষ, 4 জন মানুষ, এই যে মোটা আজিজ, এই যে বেঞ্জি, শাহরুখ, আনভির, দরবেশ এবং অনেক পুলিশ অফিসারের কথা আপনি বলে গেছেন। বহু লোকের মুখোশ উন্মোচন করেছে বাচ্চা ছেলেটা। ওর মতো মাল্টি টেস্টিং ট্যালেন্টেড পারসন আমি কোথাও দেখিনি। আমি বিএনপির মেম্বার ছিলাম, পিওজের মেম্বার ছিলাম। আমার জাহিদ ভাই হাতে করে আমাদের ফর্ম ফিল করে দিয়েছে। শুনেন, এমন কিছু করবেন না যাতে হাসিনা মনে করে যে 20 কোটি মানুষকে বোকা বানাইছি এবং বিদেশে যারা গেছে এটাও বোকা বানাইছি। নেভার। আমরা জানি তোমার কি করতে হবে। আপনি কি মনে করেন মোটা আজিজ, বেঞ্জি বা এই সবের কথা বললাম, এগুলো কোন আন্দোলনের ফসল? এই সানাজ ভাই বলেন, কেউ আন্দোলন করেছে? কে করেছে? ইউ মাস্ট আস্ক ইয়োরসেলফ। আমরা অনেক ট্যালেন্টেড মানুষ, মাত্র এই কয়েকজন লোক, কিছু প্ল্যাটফর্ম ইউরোপ আমেরিকা আছে, সেখান থেকে শুরু করে কানাডা, যুক্তরাষ্ট্র থেকে আপনি আবার ভুলে বলবেন কতগুলো লোক 15-20টা প্ল্যাটফর্ম তারা করেছে। আর আমরা বিদেশ থেকে এই যে সব ইন্টেলেকচুয়াল গ্রুপ ধরেন, যাই বলেন, অ্যানালিসিস করতে বলেন, আমরা অতি প্রায় 20-30 জন লোক। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে সকল নিয়ে যে কথাটা বলবেন কারেক্ট কিনা। আমরা তার মুখোশ উন্মোচন করে দিয়েছি। সরকার পালানোর পথ বন্ধ করে আমরা দিয়েছি, তার বাণিজ্যের ভাতে মারার সমস্ত পথ আমরা বন্ধ করে দিয়েছি। কারা করেছে? কোন বিরোধী দলের রাজনৈতিক। আমরা বলেছিলাম আয়না ঘর ঘেরাও করো, কারণ বাবা সাহেব ধরুন তারা একবার যে দাঁড়ালো। আমরা বলেছিলাম ম্যাডামের টায়ারের যেখানে ট্রাক আছে আগুন ধরিয়ে, আরে 3 বছর মত দিয়ে ওই ট্রাক ড্রাইভারকে ও কাজ ক্লিয়ার করেছে।
পারেনি, যেটুকু সাহসে কথা বলে সেটা আমরা স্বাভাবিক। জ্যাকব লিটন বলে, আরে ল্যাঙ্গুয়েজ কোথায় হবে? দেশ, পরিবার, জাতি, অর্থনৈতিক কারণ, ভৌগোলিক কারণে বেকার। আমি চিটাগাঙে অনেক দিন ছিলাম ভাই, আমি চিটাগাঙের বাজারে যদি আপনাদের সাথে ভালো মতো জিনিস করে আমার ঘাট ধরে বের করে দিলেন। আমি যশোরের মানুষ, আমার দেশে যেটা ভালো আমরা বলি চিটাগাং ওরা সেটাকে গান মনে করে আমাদের জাতিকে আমরা মনে করি তো গান দিয়েছে। আসলে না, তো জাতীয় উদ্যান সময়ের বর্তমান পরিস্থিতি আমাদের সবার মুখোমুখি। ওকে ভীষণের বাইরে কোনো কথা বলেছে, আমার একজন বললো আপনাদের ছোট ভাই বলেন মিল্টন, ও তো অনেক কথা বলে। আমি কোন কথাটা বলছি, এটা বাংলা ডিকশনারিতে নাই, তুই ডিকশনারি আমার ধর, আমার ধরি কেন? আর যদি জ্যাকব লিটন খারাপ কথা বলে তাহলে মনে করছি বলে আমি বড় ভাই, তাহলে শান্ত রং হয়তো আমি শিক্ষা দিতে পারবো। সুতরাং জ্যাকব লিটন যা বলছে মনে করছি এটা আমার ভুল, কোথায় ছিলে 57 জন অফিসারের সময় যখন আমাদের জয়নাল আবেদিন ভাই বইটা লিখছেন, একটা বছর আমি রাস্তায় ছিলাম, আমরা বিচার চেয়ে বেরিয়েছি। কোথায় ছিলেন? জ্ঞান গরম ছিল না তখন। আপনি আমার যুগযুগী ভয় দেখেন, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়বাদের মূল কথা হলো small or big, your culture, your religion, your education is the best in the world. এটা জাতীয়তাবাদের প্রথম শব্দ। আপনি আমার বলে গেলেন এখানে বলবেন আরে ভারত তো বড় দেশ, আরে ভারতের যুক্তরাষ্ট্র থেকে ছোট দেশ না মেক্সিকো, কত ছোট দেশ। আপনি চিলি দেখেন তো আর্জেন্টিনা দেখেন তো, চিলি মানে একটা ঝাল, ঝালের মধ্যে ছোট দেশ দখল করেছে। আপনারা কি শিখাচ্ছেন এগুলো? সুতরাং এই যুদ্ধগুলি ভয় দেখাবেন না, অন্তত বাংলাদেশের মানুষদের কাছে এটা দেখাবেন না। আপনার সুভাষচন্দ্র বসুর কথা আপনারা শুনেছেন, কি করেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতা? সুভাষচন্দ্র বসু যদি তিনি তার যুদ্ধ ঘোষণা না করতেন, ওই গান্ধীবাদী নীতি জিন্নার গোলটেবিল করে, নেহরু গোলটেবিল করে কখনো ভারত স্বাধীন হতো না। তারা কি করলো জানেন? ওরা লন্ডনে যে দরবার করলো, সার্বো আপনি যদি স্বাধীনতা আমাদের কথায় না দেন আলোচনার ভিত্তিতে, এই সুভাষচন্দ্র বসু আমাদের কে বলবে? এটি ছিল তাদের আলোচনার বিষয়। এই আমি তো শান্তিবাদী, আমরা গান্ধীবাদী, অসহযোগ আন্দোলন এটা করেন, এরা মাঝে কথা শুনে ভয় পায়, ইনক্লুডিং যুক্তরাষ্ট্র। যখনই তাকে মানুষ উঠে উঠেছে তখনই তারা আমাদের জ্ঞান দিতে আসে যে ভালো। এই গত ইলেকশনও দেখেছেন, আরে বিএনপিকে পরিষ্কার করে দিয়েছে, এই ভাঙচুরের কথা বলে না, ঘেরাওয়ার কথা বলো না, এমনি ইলেকশন করে যাও, তোমরা যদি করো তোমাদের স্যাংশন দেওয়া হবে। আমরা বুঝে নিয়ে গেল। সুতরাং দিস ইজ দ্য রাইট টাইম। আমরা তো চাই জাতীয় মতো মানুষ, সাকিবের মতো মানুষ, টিটো ভাইয়ের মতো মানুষ, যারা সর্বস্ব ত্যাগ করেছে, ঘরে ঘরে আমরা এগুলো পরিচালনা করছি। আমি লাস্ট কথাটা একটা বলে দিই, এটা বলে আমি শেষ করব। আর কি আছে যখন দুজন বলছে, আমি পরিষ্কার বলে দিয়েছি, তোমরা যদি সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো, তাহলে আমার মতো লোককে ডাকবা। আর ওই পরিমলার মতো বড় পণ্ডিতগিরি দেখা, তাহলে আমার যদি ডাকো না, অন্য লোক আছে। পরিমলার কিভাবে ধরছে ভাইরাল হয়ে গেছে, ডক্টর শব্দ ধরেছে ডক্টর পরিমলাকে। সাবধান, আমরা কাউকে ডিসঅনার করি, কিন্তু জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কিন্তু যুদ্ধের ভিতরে চলে গিয়েছি, অলরেডি চলে গেছেন আপনি। আপনাকে ঠিক করতে হবে এবং এই প্রবাস থেকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ওয়েদার ইট ইজ মেধা, আপনার ট্যালেন্ট, আপনার চিন্তা ভাবনা, আপনার অর্থ দিয়ে কি করবেন? যে দেশে যদি সেখানে আপনার দেশে না থাকে কি করবেন আপনি? আমরা একটা উদাহরণ আমি দিই। ইজিপ্টের ডক্টর হোসি বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি ইজিপশিয়ান বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একটা ফুল ইলেকশনে তিনি পাস করেছিলেন। এই ইলেকশন এমন হলো, প্রেসিডেন্ট ওবামাকে বলল যে এই যে গণতন্ত্রের সূতিকাগার আরো পছন্দের রিজাল্ট হিসেবে ডক্টর মোরসি আসছেন, তিনি ছিলেন। তিনি থাকলেন, এমনকি ইসরায়েলের যে চুক্তি ছিল আমার সাথে সেটা রেসপেক্ট করে তিনি কথা বললেন, কিন্তু তাদের পছন্দ হলো না।
কারণ সুয়েজ ক্যানেল দিয়ে ইরানিয়ান জাহাজে যাওয়ার জন্য একটা পথ করে দিয়েছিল। এই একটা অপরাধে তারা এটা 4.5 ফুট লোক এখন যে ইজিপ্টের প্রেসিডেন্ট ডিক্টেটর আরেকটা মুনাফিক, সেই লোকটাকে খুঁজে বের করলেন। কিভাবে করলেন? ও আমার এটা ইলেক্টেড। আপনি তো জানেন যুক্তরাষ্ট্রের দিন দিন ফাইন্যান্সিয়াল ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার ইজ ডিক্লাইনিং, এবং আগামী ইলেকশনে আপনি দেখবেন আরো কি অবস্থা দাঁড়ায়। কোন কারণে সে ডাক্তারটা আজকে জানিয়ে দিলাম। সেখানে আপনার তাকে মেনে ফেলা হলো। কিভাবে মানে জানেন? সিম্পল। মনে রাখবেন 30 বছর ছিল যে লোক হোসনি মোবারক, তাকে সরিয়ে দিয়ে গণতন্ত্র চিন্তা করে সেখানে তাকে বসানো হলো। এদের প্ল্যান হলো, ইউরোপিয়ান প্ল্যান, আমেরিকান প্ল্যান হলো, মোসাদের প্ল্যান হলো, আচ্ছা যাও জনগণ তো যখন খেপে গেছে, আচ্ছা ওরে একটু ক্ষমতা নিয়ে আসো। তারা ক্ষমতায় নিয়ে আসবে, 1.5 থেকে 2 বছরের ভিতরে তাকে চিৎ করে ফেলে দিল। দিলেন এই মৌসুমে যদিও সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, পূর্ণাঙ্গ সেটআপ। আপনার যত অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, মিলিটারি সব ইজ অ্যাপয়েন্টেড বাই হোসনি মোবারক। আমি সংযোগ করছি একটা কথা, আপনি 15 বছরে আপনার সমস্ত অ্যাডমিশন কিন্তু এই মহিলাকে দিচ্ছে, আর আমাদের শকুনগুলো কিন্তু বসে আছে। এমনও হতে পারে যেহেতু বাঙালিরা পাগল, বাংলাদেশিরা পাগল গণতন্ত্রের জন্য, এটা সব পিরিয়ডের জন্য এটা গণতন্ত্র হতেও পারে। তারপরে বাড়িটা যে আপনি খাবেন, আপনি 30 বছরে আপনার বাপ মা ভুলে যাবেন। এই দিনের ভিতরে আমরা পৌঁছে গেছি। আপনি খুব সিগনিফিকেন্ট এই কথা বলছি, ইন টার্মস অফ আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলেন, জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রিটি বলেন, বা বহির্বিশ্বে বাংলাদেশের স্ট্যান্ডিং বলেন, বা চীন, ভারত, রাশিয়া এবং আমেরিকার সাথে যে খেলাগুলো আপনি করছেন, এই খেলাটা কিন্তু মারাত্মক আপনার কনসিকুয়েন্স আপনি ফেস করবেন। তখন কি বলা হবে জানেন? তখন কি বলা হবে শুনে রাখেন। তখন বলা হবে, আরে বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে এসে স্বাধীন করেছে, আরে তার হাতে, তার মেয়ের হাতে যদি দেশ ধ্বংস হয় তাহলে তোমার করার কি আছে? এক্স্যাক্টলি ঠিক। সুতরাং আমাদের প্ল্যান কিন্তু শুধু প্রসারী হতে হবে। আর ফাইনাল কথা এই, যাকে মূল্যায়ন দলকে বলেছে সেটা, আচ্ছা ক্ষমতাচ্যুত যদিও হয় তাহলে আপনি কি করবেন? কথা হলো যে একটাই, জিহাদ জারি रहेगा। খোদা হাফেজ। কোন চিন্তা নাই, আমরা ঘরে ঘরে এই ধরনের গালি গালাজ বাংলা ভাষা, ইংরেজি দিলে অসুবিধা ছিল, বাংলা ভাষায় যত রকম আছে সবগুলো এর পরে সরকার। ডক্টর শওকত আলী, অনেক মেহরবানি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় খুবই কম। আমি এই মুহূর্তে আমার শ্রদ্ধেয় ভাই শরাফত হোসেন বাবু, তাকে তার সংক্ষিপ্ত ভাষণের জন্য আমি আমন্ত্রণ জানাবো, প্লিজ। কেউ ভাষণ শুরু করছেন না, এগুলি আমি খাওয়াটা অ্যানাউন্স করি, খাওয়ার জন্য সবাই তৈরি হন। আমি জাস্ট I'll take 40 seconds to 1 minute. আজকে ৭তম পর্ব উদযাপন হচ্ছে। মিস্টার সাকিব, মিস্টার জিগান বিদ্যুৎ, মিস্টার টিটু রহমান, আপনাদের তিনজনকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। What a fabulous show you guys doing. Every episode আমি লাইভ দেখি। জেকোবায়ের গালিত বাংলাদেশে গালির মন্ত্রী আছে 7 জন, বিজেপি ছিল 3 জন, আগামীতে হবে 15 জন। ওই 15 জন মন্ত্রীর ভিতরে তাদের নাম থাকবে গালির মন্ত্রী। তা কতটা দিচ্ছে না, গালি তো ডিমান্ড হয়ে যায়। এই বক্তারা বললেন, আমরা 1 মিনিটে বক্তব্য শেষ করবো। যারা বললেন অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন, গালি তো দিতে হয়, গালি চলে আসে। তো ডিপার্টমেন্ট অফ গালি আমাদের মন্ত্রী বানাতে আমি আগাম অভিনন্দন জানাচ্ছি। ডক্টর স্বাগত আপনি বক্তব্য দিয়েছেন, ভালো, প্রত্যেকে আমি দীর্ঘায়িত করবো না। আমি সবাইকে আবারও অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি আমি মমতা আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে এত সুন্দর করে লাইভ করছেন। আই ওয়াজ ওয়াচিং মাই ফোন অলসো, যে ফেসবুকে কিন্তু হাজার হাজার লোক দেখছে মিলেনিয়াম টিভিতে। একটা কথা তাহলে আমাদের মিলেনিয়াম টিভির জন্য। তো আমি আপনাদের সবাইকে আজকে শতবর্ষ পর্ব ও দর্শকদের
সাথে মতো বলে বলছে অনুষ্ঠানে প্রত্যেকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য Sorry, no, everything is lesson. The brand is the same. Yeah, overview. Continue with that. আমাদের দুইজন বক্তা তাদের কথা না শুনে আমরা শেষ করতে পারবো না। এই পর্যায়ে আমি আহ্বান জানাবো আমাদের নাগরিক টিভির সম্মানিত সিইও টিজার রহমানকে তার বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমার মনে হয় যে সবাই ক্লান্ত, আমি আর এখানে কথা না বলে আমরা সবাই একটু এনজয় করি। সো তার আগে আমি ছোট্ট করে বলি, অনেকে অনেক কথা বলছেন, আমি ছোট করে বলি যে জ্যাকবের সাথে আমার 25 বছরের যোগাযোগ, মীরা ভাবির সাথে আমার 35 প্রায় 32-33 বছরের। প্রশ্নটা হচ্ছে যে জ্যাকব ভাই গালি দেয়, হ্যাঁ আমি তাকে মানা করতে পারি, কিন্তু অনেকে অনেক চমৎকার করে বললেন। আমি এখানে একটা জিনিস যোগ করি, 18 কোটি মানুষের গালি উনি কারণ অনেক গালিতে আপনি কখন দেন যখন আপনি আর সহ্য করতে পারেন না, আপনি নিতে পারেন না, আপনি আত্মস্থ করতে পারেন না, আর সবাইকে আপনি ভালোবাসেন, আপনি পাচ্ছেন না, দিতে পারছেন না, আপনার এই কষ্টকে লাঘব করতে না। 18 কোটি মানুষের যে কষ্ট, এই কষ্টকে লাঘব করছে। সো জ্যাকব ভাইকে স্যালুট, এবং আমি স্যালুট জানাই আপনাদের সকলকে, আপনারা যারা আজকে এখানে এসেছেন, এবং বিশেষ করে আরেকজনকে আমি স্যালুট করি, মীরা ভাবি। মীরা ভাবি হচ্ছে এমন একজন মানুষ যাকে আমি খুব যত্ন চালাই, এটা সত্য কথা, যে ওনাকে আমি বিভিন্ন রকম ভাবে আমি তার সহযোগিতা আশা করি, কামনা করি, এবং আমি এ পর্যন্ত ওনার কাছে আন্তরিক ভাবে